হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা এবং ভিউয়ার্স যারা আমার এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি স্বাগত জানাচ্ছি আজকে হিসাব বিজ্ঞান পাঠের পঞ্চম পর্বে। আজকের বিষয় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, ইংরেজিতে আমরা যাকে বলি ডাবল এন্ট্রি সিস্টেম। এখানে আজকের মূল আলোচনায় যা যা থাকবে সেটা হচ্ছে কি, 1 নম্বর দুতরফা দাখিলা পদ্ধতির প্রবক্তা কে ছিলেন, 2 নম্বর দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা জানবো, 3 নম্বর দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি জানবো এবং 4 নম্বরে হিসাব বিজ্ঞানের ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতিটা আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে প্রতিটি লেনদেনের যে পক্ষগুলি থাকে সেই পক্ষগুলি নিয়েই আমাদেরকে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হয়। তারপরেও আমরা বিশদ আলোচনার জন্য তোমাদের সুবিধার্থে আমরা এখন স্লাইড শোতে যাব। চলো আমরা স্লাইড শো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কম্পিউটার স্লাইড শোতে চলে আসছি। পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড শোটা করা হয়েছে। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার আজকের হিসাব বিজ্ঞান পাঠ পঞ্চম পর্ব সাবলীলভাবে এবং সুন্দরভাবে গ্রহণ করবে আর মনে রাখার চেষ্টা করবে। আজকের বিষয়বস্তু ছিল দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। আবার বলছি, দুতরফা দাখিলা পদ্ধতি অথবা ইংরেজিতে আমরা বলি ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং। আজকের আলোচনায় যা যা থাকছে একটু আগে আমি বোর্ডে বলেছি, তারপরেও তোমাদেরকে এখানে দেখাতে চাই যে কি কি বিষয় থাকছে। 1 নম্বর দুতরফা দাখিলা পদ্ধতির প্রবক্তা সম্পর্কে জানবে, দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা সম্পর্কে জানবে, দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি জানবে, হিসাবের প্রকারভেদের ব্যাখ্যা জানবে এবং হিসাবের ডেবিট বা গ্রহীতা ও ক্রেডিট বা দাতা নির্ণয়ের পদ্ধতি তোমরা জানতে পারবে। দুতরফা দাখিলা পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন লুকা পেসিউলি, যাকে আমরা বলি দুতরফা দাখিলা পদ্ধতির জনক। তার সম্পর্কে দেখে নাও, উনি 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি পেশায় ছিলেন একজন ইতালীয় ধর্মযাজক। আমরা তার ছবি দেখছি, এই ছবিতে দেখা যাচ্ছে তিনি গবেষণার কাজে নিয়োজিত আছেন। চলো দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা আলোচনা করা যাক। সংজ্ঞায় বলা হচ্ছে, যে পদ্ধতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনসমূহ ডেবিট ও ক্রেডিট দুটি পক্ষে বিশ্লেষণপূর্বক সমপরিমাণ টাকায় বিজ্ঞানসম্মতভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। এখানে দেখো ব্লু টাইপের যে কয়টি শব্দ আছে, লেনদেন সমূহকে ডেবিট ও ক্রেডিট দুটি পক্ষে আর সমপরিমাণ টাকা, এই বিষয়গুলি আমাদেরকে বিবেচনায় আনতে হবে। আমরা দেখব যে এরপরে এই সংজ্ঞা থেকে মূল বৈশিষ্ট্যগুলি কি কি। 1 নম্বর, একটি ট্রানজেকশন থাকবে বা লেনদেন থাকবে। সেই লেনদেনের দুটি পক্ষ থাকবে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে যাকে আমরা ডেবিট বলি, আর একটি পক্ষ সুবিধা দান করবে বা দাতা, বা ইংরেজিতে আমরা তাকে ক্রেডিট বলে থাকি। আর প্রতিটি লেনদেনে ডেবিট আর ক্রেডিট উভয়ের মধ্যে সমপরিমাণ টাকার লেনদেন হবে। এ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য। ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতি ব্যাখ্যা করার আগে একটু করে আমাদেরকে পেছন দিকে যেতে হবে। সেটা হচ্ছে কি, হিসাবের প্রকারভেদের ব্যাখ্যা। আর না হলে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতির ব্যাখ্যা জানতে গেলে আমাদেরকে একটু পিছন দিকেই তাকাতে হয়। যেমন 1 নম্বর হিসাবের প্রকার হচ্ছে সম্পদ বা অ্যাসেটস। সম্পদ হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী খরচ
যা দীর্ঘদিন বুক করা যায় এবং যার মাধ্যমে আয় করা যায়, যেমন ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, ল্যান্ড, বিল্ডিং, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট, গুডউইল, এটসেট্রা। এর মাধ্যমে আমি একটি উদাহরণ বলি, যেমন আমি একটি বিল্ডিং কিনলাম। এই বিল্ডিংটা আমি প্রতিদিন কিনি না, আমার জীবনে হয়তো একবারই কিনেছি। তাহলে এটা সারা জীবনের একটি দীর্ঘমেয়াদী খরচ। এই বিল্ডিংয়ে 10টি ফ্ল্যাট আছে। এই 10টি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাটে আমি থাকি, বাকি 9টি ফ্ল্যাট আমি ভাড়ায় দিয়েছি। সুতরাং এই দীর্ঘমেয়াদী খরচ করার মাধ্যমে আমি দীর্ঘদিন বুক করব এবং দীর্ঘদিন আমি আয় করব। এটাই হচ্ছে আমার অ্যাসেট। লাইবিলিটিস, প্রতিষ্ঠানের পক্ষে ক্রয়কৃত পণ্য বা সেবার মূল্যস্বরূপ ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন দেনা, অব্লিগেশন বা ঋণ, লোনকে দায় বলা হয়। এক্সাম্পল: অ্যাকাউন্টস পেয়েবল, লোন, এক্সপেন্সেস ডিউ, অ্যাডভান্স ইনকাম বা আনআর্নড ইনকাম। এখানে একটু উদাহরণ বলি যে আমি বাকিতে পণ্য ক্রয় করলাম, সেই পণ্য ক্রয়ের জন্য আমাকে টাকাগুলো পরে হলেও পরিশোধ করতে হবে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে। ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানই হচ্ছে আমার জন্য অ্যাকাউন্টস পেয়েবল। সংজ্ঞা এই জন্য বলা হচ্ছে, ক্রয়কৃত পণ্য বা সেবার মূল্যস্বরূপ ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন দেনা বা ঋণকে দায় বলা হয়। মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি, একটি প্রতিষ্ঠানের সম্পদ রাজিতে মালিকের দাবির পরিমাণকে মালিকানা সত্ত্ব বলা হয়। এটার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কি ওনার্স ইকুইটি ইকুয়াল টু টোটাল অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। সুতরাং একটি প্রতিষ্ঠানে মালিকের যে দাবি, সেই দাবিটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি। রেভিনিউ, আয়, পণ্য বা সেবার বিনিময়ে প্রাপ্ত বা ভবিষ্যতে প্রাপ্য সুবিধার সমষ্টিকে আয় বলা হয়। এক্সাম্পল: সেলস, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম বা ডিসকাউন্ট ইনকাম, এটসেট্রা। এখানে একটু বুঝিয়ে বলতে চাই যে আমি একজন ক্রেতা হিসাবে দোকানে গেলাম, কি কিনবো? আমি 2টি বিস্কিটের প্যাকেট কিনলাম। দোকানদার আমাকে 2টি বিস্কিটের প্যাকেট বিক্রি করলো, আর আমি 2টি প্যাকেট নিয়ে টাকাগুলো দিলাম। এটাই হচ্ছে ওই দোকানদারের জন্য পণ্যের বিনিময়ে প্রাপ্ত সুবিধা। আর প্রাপ্য সুবিধা কি? হ্যাঁ, আমি 2টি বিস্কিটের প্যাকেট হাতে নিয়ে বললাম যে এই বিস্কিটের দাম আমি আগামী দিন পরিশোধ করব, এখন দেব না। এটা হচ্ছে ওই দোকানের জন্য প্রাপ্য সুবিধা। অর্থাৎ সে আমাকে বিক্রি করেছে কিন্তু টাকাটা নগদ পায় নাই, আগামী দিন পাবে। এটা হচ্ছে প্রাপ্য সুবিধা। সুতরাং নগদ প্রাপ্ত অথবা ভবিষ্যতে প্রাপ্য, দুটোটা একসাথে সুবিধার সমষ্টিকে বলা হয় আয়। খরচ, একটি প্রতিষ্ঠানের জন্য নিয়মিত যা পরিশোধ করা হয় অথবা আয় অর্জনের জন্য সম্পত্তি বা সেবার ব্যবহৃত অংশকেই খরচ বলে। এক্সাম্পল: পারচেজ, স্যালারি, রেন্ট, ব্যাড ডেটস, ডেপ্রিসিয়েশন, ওয়াইজেস, এটসেট্রা। আমি একটু ব্যাখ্যায় বলতে চাই যে একটি প্রতিষ্ঠানে, সেটা ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক, প্রতিদিনকার কিছু খরচ থাকে বা প্রতি মাসে কিছু খরচ থাকে। যেমন হাউস রেন্ট, এটা মাসে দিতে হয়। ইলেকট্রিসিটি রেন্ট মাসে দিতে হয়। গ্যাস বিল মাসে দিতে হয়। স্টাফের স্যালারি মাসে দিতে হয়। সুতরাং এগুলো হচ্ছে খরচ। আর কিছু জিনিস আছে যেগুলা আমি একসাথে ক্রয় করেছি, কিন্তু খরচটা ওই স্টক থেকে ধীরে ধীরে সম্পন্ন হয়। যেমন আমার অফিসে
2 ডজন কলম লাগবে। আমি একসাথে সারা বছরের জন্য 2 ডজন কলম কিনলাম। 1 মাসে আমি 2 টি ব্যবহার করব। সুতরাং ওই মাসের জন্য খরচ হচ্ছে 2 টি কলম। সুতরাং নিয়মিত যা পরিশোধ করা হয় এবং সম্পত্তি বা সেবার ব্যবহৃত অংশকেই খরচ বলা হয়। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতি সম্পর্কে জানব। প্রথমে সনাতন হিসাব শ্রেণীর ভিত্তিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতি দেখি। সনাতন হিসাব শ্রেণীর ভিত্তিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা হয়। ব্যক্তিবাচক বা পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো ব্যক্তি কিছু গ্রহণ করলে তাকে ডেবিট বলা হয়, কোনো ব্যক্তি প্রদান করলে তাকে ক্রেডিট বলা হয়। সম্পত্তিবাচক হিসাব, রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তি যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, সম্পত্তি যখন হ্রাস পায় বা কমে যায় তখন ক্রেডিট হয়। নামিক হিসাব বা নমিনাল অ্যাকাউন্ট, খরচ বা ক্ষতিকে ডেবিট বলা হয়, আয় বা লাভ হলে ক্রেডিট বলা হয়। এটা হচ্ছে সনাতন বা পুরনো পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগের জন্য ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি। দেখা যাক আধুনিক বা হিসাব সমীকরণ ভিত্তিতে হিসাবের ডেবিট ও ক্রেডিট কিভাবে নির্ণয় করা হয়। আধুনিক পদ্ধতিতে হিসাবটা হয় 5 প্রকার: সম্পত্তি বা অ্যাসেট, খরচ বা এক্সপেন্স, দায় বা লাইবিলিটিস, আয় বা ইনকাম অথবা রেভিনিউ, মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি। চলো সম্পত্তি কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয় দেখা যাক। সম্পত্তি যখন বৃদ্ধি হয় বা ইনক্রিজ হলে ডেবিট, সম্পত্তি যখন হ্রাস হয় বা কমে যায় ডিক্রিজ হয় ক্রেডিট। খরচ বা ক্ষতি, এক্সপেন্সেস অর লসেস এর ক্ষেত্রে খরচ যখন বৃদ্ধি বা ইনক্রিজ হয় ডেবিট হয়, খরচ যখন হ্রাস বা ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট হয়। লাইবিলিটিস বা দায়, লাইবিলিটি যখন ডিক্রিজ বা হ্রাস হয় তখন ডেবিট হয়, লাইবিলিটি যখন ইনক্রিজ বা বৃদ্ধি হয় তখন ক্রেডিট হয়। আয় বা লাভ, ইনকাম অর রেভিনিউ, এক্ষেত্রে যখন আয় হ্রাস বা ডিক্রিজ হয় তখন ডেবিট হয়, আয় ইনক্রিজ বা বৃদ্ধি হলে ক্রেডিট হয়। মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি, হ্রাস বা ডিক্রিজ হলে ডেবিট হয়, বৃদ্ধি বা ইনক্রিজ হলে ক্রেডিট হয়। এখন আমরা বিস্তারিত উদাহরণের মাধ্যমে এগুলাকে আলোচনায় আনবো ভবিষ্যতে ইনশাআল্লাহ, যে সম্পত্তি কেমনে বাড়লো কেমনে কমলো, খরচ কেমনে বাড়লো কেমনে কমলো, এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে একটা চিত্রের মাধ্যমে আমরা বিষয়টাকে শুধু একটা উদাহরণ আমি দেব অ্যাসেটের ক্ষেত্রে, যে কেমনে অ্যাসেট বৃদ্ধি হলো এবং ডেবিট হলো, কেমনে অ্যাসেট হ্রাস হলো এবং ক্রেডিট হলো। এক্সাম্পল, এই চিত্রে দেখো আমার একটা কম্পিউটার ছিল, এই একটা কম্পিউটার দিয়ে আমার কাজ যথেষ্ট পরিমাণ এগিয়ে যাচ্ছে না বলে আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম যে আরেকটি কম্পিউটার কিনবো। নেক্সট কম্পিউটার এসে গেল, কম্পিউটার 2। তাহলে কি কি দাঁড়ালো, আমার একটা কম্পিউটার ছিল এখন 2টি কম্পিউটার, আগে একটা অ্যাসেট ছিল এখন 2টি অ্যাসেট দাঁড়িয়েছে। তাহলে অ্যাসেট কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ হয়েছে, একটার সাথে আরেকটা যোগ হয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো কম্পিউটার অ্যাসেট বা ডেবিট। এই কম্পিউটার কিনতে গিয়ে আমাকে কি করতে হলো, টাকা পরিশোধ করতে হলো। আমার যে পরিমাণ টাকা ছিল সেই পরিমাণ টাকা থেকে কম্পিউটার কিনতে গিয়ে আমার কিছু টাকা কমে গেল, তাহলে অ্যাসেট বা ক্যাশ কমে গেছে, সুতরাং অ্যাসেট বা ক্যাশ ক্রেডিট। তাহলে কি বুঝতে পারলাম,
আমার অ্যাসেট যখন বেড়ে যায় তখন হয় ডেবিট, আমার অ্যাসেট যখন কমে যায় তখন আমার হয় ক্রেডিট। আমি শুধুমাত্র অ্যাসেটের ক্ষেত্রে এটা উল্লেখ করলাম। ভবিষ্যতে আরো বিশদ উদাহরণ দিয়ে ছবি নিয়ে আমরা প্রজেকশনে যাব ইনশাল্লাহ। তোমরা সবাই আমার নেক্সট বোর্ডে, হোয়াইট বোর্ডে চলো আমরা আবারও আলোচনায় অংশ নেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কম্পিউটারের পাওয়ার পয়েন্টের স্লাইড শো দেখেছি। স্লাইড শোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমাদের সমস্ত বিষয়টা হৃদয়ঙ্গম করতে পেরেছো, বুঝতে পেরেছো। তারপরেও আমি হালকা করে আরেকটু তোমাদের জন্য বলতে চাই যে আমরা যে হিসাবে শ্রেণী বিভাগ করেছি সেই শ্রেণী বিভাগ অনুযায়ী আমাদেরকে দাতা ও গ্রহীতা নির্ণয় করতে হয়। সুতরাং এই দাতা গ্রহীতা নির্ণয় করতে গিয়ে আমরা অ্যাসেট, লাইবিলিটি, এক্সপেন্সেস, রেভিনিউ এবং ওনার্স ইকুইটি, এই 5টি বিষয়ে আমরা আলোচনা করেছি। এই 5টি বিষয় নিয়েই তোমরা যে হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতি জেনেছো। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে অ্যাকাউন্টিং এর মূল দ্বার ওপেন করে দিলাম। এরপর থেকে আমরা হিসাবের প্রথম চক্রের প্রথম ধাপ, সেটা হচ্ছে কি জাবেদা। আমরা সেই জাবেদা বা জার্নাল করতে গেলে আমাদেরকে এই হিসাবের ডেবিট টু ক্রেডিট নির্ণয় নীতিটা কাজে লাগবে। আশা করি এটা মনে রাখার চেষ্টা করবে। আগামী দিন থেকে যখন আমরা জাবেদায় যাব, খতিয়ানে যাব, রেওয়ামিলে যাব, তখন বারবারই একই কথাগুলো আসবে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, অ্যাসেট কেন ডেবিট, লাইবিলিটি কেন ডেবিট। ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।